আসসালামু আলাইকুম। তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হবেন প্রধান বিচারপতি। তবে জ্যেষ্ঠ দুজনের মধ্য থেকে করতে হলে প্রয়োজন হবে সংবিধান সংশোধন। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর প্রধানমন্ত্রীর পরামর্শে নয়, মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে জরুরি অবস্থা জারি করবেন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার ওই বৈঠকে থাকবেন বিরোধী দলীয় নেতা অথবা উপনেতা। ইমরুল আহসানের রিপোর্ট। বর্তমান সংবিধানে প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার সম্পূর্ণভাবেই রাষ্ট্রপতির হাতে। তবে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা যাবে কিনা এমন কোনো বিধান ছিল না। এমন পরিস্থিতিতে রোববারের ঐকমত্য কমিশনের সভায় সিদ্ধান্ত হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই করতে হবে প্রধান বিচারপতি। তবে বিএনপির প্রস্তাব ছিল জ্যেষ্ঠ দুইজনের মধ্য থেকে নিয়োগের। আলোচনা শেষে দলগুলো ঐক্যমত্যে পৌঁছায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে হবে বিষয়টি এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। আর্টিকেল 96 অনুসারে যাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিভিন্ন রকমের অভিযোগ আছে এবং সেটা তদন্তাধীন, তারা বাদ যাবে এবং সর্বজ্যেষ্ঠ দুইজনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। ঐকমত্য কমিশন একটা প্রস্তাব এভাবে দিয়েছেন যে সিনিয়র মোস্টকেই বিচারপতি, প্রধান বিচারপতি হিসাবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয় তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবে। প্রবীণতম জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হবে, কিন্তু এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে, যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। আর জরুরি অবস্থা জারির বিষয়ে ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠকে ঐকমত্যে পৌঁছায় দলগুলো। তবে কোন প্রক্রিয়া জারি হবে সে অমীমাংসিত বিষয় ফয়সালা হয় এদিন। সিদ্ধান্ত হয় শুধু প্রধানমন্ত্রীর পরামর্শে জারি করা হবে না জরুরি অবস্থা। যিনি প্রধানমন্ত্রী, ক্যাবিনেট তো সে একই দলের, সুতরাং এখানে বলবৎ বৃদ্ধি ছাড়া ইন এসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না। সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে, বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে, তাহলে এটা মোটামুটিভাবে একটা কমন চেহারা বা কমন পরিস্থিতি আসে। সেখানে আমাদের প্রস্তাব ছিল যে ক্যাবিনেটে প্রধান বিরোধী দলীয় নেতা বা নেত্রী যিনি থাকবেন, যারা স্ট্যাটাস একজন মন্ত্রীর সমান, তিনি সেখানে অন্তর্ভুক্ত থাকবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এবং কোন প্রক্রিয়া হবেন সে বিষয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। কয়েকটি দল ভিন্ন ভিন্ন মত দেয়। সব মিলিয়ে মঙ্গলবার নতুন প্রস্তাবনা দেবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছে তা সুনির্দিষ্ট চক্রান্তের অংশ মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। বিকেলে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মাঝ থেকে জেগে উঠতে পারে। বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ওপর পরিকল্পিতভাবে সাইবার হামলা করা হচ্ছে। এবার বাদ যায়নি তারেক রহমানও, যা খুবই উদ্বেগজনক। এ সময় তারেক রহমানের ওপর দীর্ঘ নিপীড়নের পরও তার আপোষহীন মনোভাবের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি তা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। এ
এনসিপি গণ অভ্যুত্থানে তৈরি হওয়া দল মন্তব্য করে এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ফের ভয়ের সংস্কৃতি, প্রশাসনকে দলীয়করণের চেষ্টা চলছে, কিন্তু এতে কোনো লাভ হবে না। সব ষড়যন্ত্র রুখে দেবে ছাত্র জনতা। তিনি হুঁশিয়ারি করেন, আর ফ্যাসিবাদ চলবে না, বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রার ১৩তম দিনে ঝালকাঠির কর্মসূচিতে এসব কথা বলেন এনসিপি প্রধান। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে পিরোজপুরে পথসভা ও পদযাত্রায় যোগ দেন এনসিপির তরুণ নেতারা। এ সময় নাহিদ বলেন, দেশের মানুষ আর খুন, চাঁদাবাজি, নৈরাজ্যে ফিরে যেতে চায় না, তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন অর্থবহ হবে না। তিনি বলেন, দেশ গড়তে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। শাপলা প্রতীক পাওয়া ছাড়া এনসিপির সামনে কোনো বিকল্প নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, প্রতীক পেতে বাধা দেওয়া হলে রাজনৈতিকভাবে লড়াই করা হবে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম জানান, শাপলা, ধানের শীষ, পাটের পাতা ও ৪ তারকা দিয়ে জাতীয় প্রতীক তৈরি, তাই নির্বাচন কমিশন চাইলেই শাপলা প্রতীক এনসিপিকে দিতে পারেন। নৌকা প্রতীকের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় নৌকা প্রতীক তফসিল থেকে বাতিলের সুপারিশ করা হয়েছে। বিগত নির্বাচনে দায়িত্ব পালনকারী বিতর্কিতদের বাদ দিয়ে নির্বাচন কমিশনের নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মকর্তা নিয়োগ দেওয়া উচিত বলেও মনে করেন তারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি যে আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি বেনজির আহমেদ সহ ১৬ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। আজ দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই অভিযোগ জমা দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। ২০১৯ সাল থেকে গত বছরের ৫ আগস্টের আগ পর্যন্ত সংগঠিত ১১টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময়ের সরকারের শীর্ষ পদে থাকা ১৬ জনের জড়িত থাকার অভিযোগ করে ভুক্তভোগীরা জানায়, শুধু বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়। প্রায় ৬ ঘণ্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক থেকে সরে দাঁড়ালো আন্দোলনকারী সিএনজি অটোরিকশা চালকরা। রুট নির্ধারণের দাবিতে সকাল থেকে বিক্ষোভ শুরু করে তারা। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে সড়কে নেমে আসে আন্দোলনকারীরা। এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পুরো সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে যানবাহনে আটকে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে অবরোধ থেকে সরে গেলেও সড়কের পাশেই অবস্থান নেন তারা। ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।